একটা রিপোর্ট পড়ে পুরো আমেরিকার শিউর উঠল। পুলিশ মাঠে নামলো, রাজনীতিবিদরা বিবৃতি দিল, সংবাদপত্র নিউজরুমে উল্লাস। আর শেষ পর্যন্ত সেই রিপোর্টই জিতে নিল পুলিৎজার। কিন্তু কয়েকদিনের ব্যবধানে সবকিছু উল্টে গেল, কারণ সেই বাস্তব গল্পটাই ছিল বানানো। 1980 সালের 28 সেপ্টেম্বর ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয় একটি প্রতিবেদন, শিরোনাম জিমিস ওয়ার্ল্ড। গল্পটা 8 বছরের এক কৃষ্ণাঙ্গ শিশু জিমি কুককে নিয়ে। সে থাকতো দক্ষিণ পূর্ব ওয়াশিংটনে মা আন্দ্রেয়া আর মায়ের প্রেমিক রনের সঙ্গে। কিন্তু 8 বছরের শিশুর শৈশব বলতে কিছু নেই। প্রতিবেদনে লেখা হয় 5 বছর বয়স থেকেই তার সারা শরীরে সূচের দাগ। যাদের সঙ্গে সে মিশত তাদের বয়স তার দ্বিগুণ। এত কম বয়সে শৈশব হারানোর একটাই কারণ বলা হয়, মাদক। প্রতিবেদন বলেছিল মাদকের জগতে জিমির হাতে খড়ি তার মায়ের প্রেমিক রনের হাত ধরে। রন নাকি নিজ হাতে সিরিঞ্জে হেরোইন তুলে দিত। আর সব জেনেও জিমির মা ছিলেন নির্বিকার, তিনিও ছিলেন মাদকাসক্ত। 2000 শব্দের এই লেখা পড়ে পাঠকের বুক ভারী হয়ে আসে। আমেরিকার মাঝখানে এমন নৃশংস বাস্তবতা অনেকেই বিশ্বাস করতে পারেনি। কিন্তু লেখাটা এতটাই শক্তিশালী ছিল যে এটাকে শুধু গল্প বলে উড়িয়ে দেওয়ার সুযোগও কারো ছিল না। গল্পটা ছিল এমন যেখানে মানুষের আবেগকে নাড়িয়ে দেওয়ার সব উপকরণ আছে, শিশু, নেশা, পরিবার, শহরের অন্ধকার দিক। ফলে যা হওয়ার সেটাই হলো। পুরো সিস্টেম নড়ে চড়ে বসলো। প্রকাশের পরদিনই ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান বার্টলেম জেফারসন জিমিকে খুঁজে বের করার নির্দেশ দেন। ঘোষণা হয় তথ্য দিলে সর্বোচ্চ $10,000 পুরস্কার। তৎকালীন মেয়র ম্যারিয়ন ব্যারি প্রকাশ্যে বলেন জিমিকে খুঁজে পেলে তার পরিবারকে সহায়তা করা হবে। পুলিশ, সমাজকর্মী সবাই মাঠে নামে। কিন্তু যত খোঁজ বাড়ে জিমি ততই অদৃশ্য থাকে। এখানেই গল্পটা আরো রহস্যময় হয়ে ওঠে, কারণ যার কারণে শহর কেঁপে উঠেছে তাকে কেউই খুঁজে পাচ্ছে না। পুলিশ তৎপর, সমাজকর্মী মাঠে, কিন্তু জিমি নেই। রাজনৈতিক অঙ্গনেও আলোড়ন। রাষ্ট্রপতি প্রার্থী রোনাল্ড রিগেনের স্ত্রী ন্যান্সি রিগেন প্রতিবেদনটি পড়ে দুঃখ প্রকাশ করেন। কয়েক মাস পর তিনি ফার্স্ট লেডি হন। এরপর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। Say yes to your life. And when it comes to drugs and alcohol, just say no. এদিকে জিমিস ওয়ার্ল্ড স্থানীয় গল্পের গণ্ডি ছাড়িয়ে জাতীয় আলোচনায় পরিণত হয়। গল্পটি লিখেছিলেন 26 বছর বয়সী আফ্রিকান আমেরিকান সাংবাদিক জেনেট কুক। গল্পের সাফল্যে তিনি উইকলি স্টাফ থেকে প্রমোশন পেয়ে মেট্রো স্টাফে যোগ দেন। ওয়াশিংটন পোস্টের সম্পাদকদের কাছে স্পষ্ট হয়ে ওঠে এটা শুধু ভালো লেখা নয়, অসাধারণ। সম্পাদক বব উডওয়ার্ড গল্পটি ফিচার রাইটিং বিভাগে পুলিৎজারের জন্য জমা দেন। তারপর আসে সেই মুহূর্ত, 1981 সালের 13 এপ্রিল জেনেট কুক পুলিৎজার পুরস্কার জিতে নেন। নিউজরুমে উল্লাস। একজন তরুণ সাংবাদিকের জন্য এর চেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে? কিন্তু ঠিক এখান থেকে শুরু হয় আসল ধস। কারণ বড় পুরস্কারের আলো যত উজ্জ্বল, তত এর ছায়াও স্পষ্ট হয়। পুলিৎজারের পর অ্যাসোসিয়েটেড প্রেস জেনেটের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করে। সেখান থেকেই প্রথম সন্দেহের জন্ম। জেনেট দাবি করেছিলেন তিনি ভাসার কলেজ থেকে স্নাতক, টলেডো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, প্যারিসে পড়াশোনাও করেছেন। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ভাসারে ছিলেন মাত্র 1 বছর। টলেডো থেকে শুধুই স্নাতক। তদন্ত শুরু হয়। একের পর এক মিথ্যা সামনে আসে। ভাষাজ্ঞান নিয়েও একই অবস্থা। প্রাথমিক ফরাসি ছাড়া আর কোনো ভাষায় দক্ষ নন, অথচ বলেছিলেন তিনি স্প্যানিশ, পর্তুগিজ আর ইতালিয়ানে দক্ষ। জীবনীতে মিথ্যা, শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন, ভাষাজ্ঞান নিয়েও অসঙ্গতি। এই জীবনের জটিলতা হয়তো একা থাকলে সামলানো যেত, কিন্তু সম্পাদকদের নজর তখন যায় মূল গল্পে। কারণ এমন একটি রিপোর্টকে ঘিরে মানহানির ঝুঁকি আছে। বাস্তবতা যাচাই করা জরুরি। জেনেটের দেওয়া নাম, ঠিকানা, সূত্র ধরে খোঁজ শুরু হয়। কোথাও কেউ নেই। জিমি নেই, মা আন্দ্রেয়া নেই, রন নেই। আর যে ভয়ঙ্কর সত্যের কথা বলা হয়েছিল সেটার পক্ষে কোনো রেকর্ডিংও নেই। এখন ভাবুন, একটা নিউজরুমে এটা কেমন মুহূর্ত। যে গল্পকে তারা নিজেদের গর্ব বানিয়েছিল সেটাই যদি প্রশ্নের মুখে পড়ে, তাহলে সেটা শুধু একজন রিপোর্টারের বিষয় থাকে না, পুরো প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ঝুঁকিতে পড়ে। টানা 11 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর 1981 সালের 15 এপ্রিল ভোর 1:45 জেনেট কুক স্বীকার করেন কোনো জিমি নেই, কোনো পরিবার নেই, পুরো গল্পটাই বানানো। পুলিৎজার জেতার একদিন পরেই তিনি পুরস্কার ফিরিয়ে দেন।
ওয়াশিংটন পোস্ট থেকে পদত্যাগ করেন। পত্রিকাটিও প্রকাশ্যে ক্ষমা চায় এবং নিজেদের সম্পাদকীয় ব্যর্থতা স্বীকার করে। পুলিৎজার বোর্ড প্রথমবারের মতো পুরস্কার ফিরিয়ে নিয়ে নতুন করে বিজয়ী ঘোষণা করে। She had not interviewed an 8-year-old heroin addict, and that the quotes attributed to him were fabricated. এরপর জেনেট কুক দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকেন। একদিন তাকে একটি সুপার শপে কাজ করতে দেখা যায়। খবর ছড়াতেই ভিড় জমে যায়। লজ্জা এড়াতে সেখান থেকেও সরে যান তিনি। আর কখনো প্রকাশ্যে তার কণ্ঠ শোনা যায়নি। 2013 সালে তার প্রাক্তন প্রেমিক মাইক সেগার একটি বই প্রকাশ করেন। সেখান থেকে জানা যায় জেনেট এখনো আমেরিকাতেই আছেন সপরিবারে, এমন এক পেশায় যেখানে তাকে আর লিখতে হয় না। এই ঘটনাটা শুধু একজন সাংবাদিকের ক্যারিয়ারের পতন নয়, এটা ছিল বিশ্বাসের ধস। কারণ সাংবাদিকতা এমন একটা পেশা যেখানে পাঠক বা দর্শক অনেক সময় নিজের চোখে না দেখা সত্যকে বিশ্বাস করে, একজন রিপোর্টারের লেখা বা বলা শব্দের উপর ভর করে। জিমিস ওয়ার্ল্ড আমাদের খুব নির্মম একটা জিনিস শেখায়। একটা মিথ্যা যদি সুন্দর ভাষায় বলা হয়, সেটা সাময়িকভাবে মানুষকে নাড়িয়ে দিতে পারে, ইতিহাসে ঢুকতেও পারে। কিন্তু সত্য সামনে এলে সেই ধাক্কাটা বহুগুণ বড় হয়। কারণ তখন শুধু লেখক নয়, প্রশ্নের মুখে পড়ে পুরো প্রতিষ্ঠান, পুরো মাধ্যম আর পুরো পেশা। শব্দের শক্তি আছে, সেই শক্তির দায়ও আছে। এই গল্পের সবচেয়ে কঠিন দিক হলো জিমি ছিল না, কিন্তু জিমির মতো বাস্তব শিশুদের কষ্ট ছিল এবং আছে। সমস্যা হলো বানানো গল্প সে বাস্তব সমস্যার কথাও সন্দেহের মধ্যে ফেলে দেয়। এজন্যই তথ্য যাচাই, সূত্র যাচাই, রেকর্ডিং, ডকুমেন্টেশন এগুলো শুধু নিয়ম নয়, সাংবাদিকতার বেঁচে থাকার শর্ত। শেষ কথা খুব সোজা, কলম, মাইক্রোফোন, ক্যামেরা এগুলোর ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতার পাশে দায়িত্বটাও আরো বড়। জিমিস ওয়ার্ল্ড মনে করিয়ে দেয়, এক ফোঁটা মিথ্যা শুধু একজন সাংবাদিককে নয়, একটি পেশার বিশ্বাসযোগ্যতাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। রাবিয়া ঝুমুর, যমুনা নিউজ।